ফার্স্ট আমার ইন্ডাস্ট্রিতে যেহেতু আমার 3 জেনারেশন, থার্ড জেনারেশনে আমি আছি, তবে মেকআপে আমি ফার্স্ট জেনারেশন। কিন্তু আমার দাদু এবং ঠাকুরদাদা, বাবা এবং মানে আমার দাদু ঠাকুরদাদা ছিলেন কস্টিউম ডিপার্টমেন্টে। সেই অর্থে তাদের থেকে শুনে শুনেই অনেক কিছু ছিল, শুনেছিলাম কিছু কিছু মেকআপ আর্টিস্ট সম্পর্কে। তার মধ্যে অনন্তবাবুর নাম তো একাধিকবার, শক্তিবাবু বলে, শক্তি সেন বলে আরেকজন ছিলেন, উনিও খুব বড় মেকআপ আর্টিস্ট ছিলেন। কিন্তু এদের কাউকে মানে মিট করার, শক্তি সেনের সাথে একবার মিট করার সুযোগ হয়েছিল পাওয়ার সুবাদে, কিন্তু অনন্তবাবুকে সত্যি আমি পাইনি আমার সাথে। এছাড়া তার পরবর্তী জেনারেশনে যারা অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট ছিলেন আমাদের ইন্ডাস্ট্রির, তার মধ্যে দেবী হালদার স্যারের সাথে আমার একাধিকবার তার পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছিল। কারণ আমার ইচ্ছাই ছিল, আমার বাবারও ইচ্ছা ছিল যে দেবীবাবুর কাছে আমি মেকআপটা শিখি, কিন্তু আফটার অল উনি আমাকে নিতে পারেননি, কারণ তখন তার অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট ছিল। তো আফটার অল শিখতে পারিনি, মানে ওনার পাশে দাঁড়িয়ে থেকে শেখার সৌভাগ্যটা হয়নি। কিন্তু পরবর্তীকালে যখন আমি নিজে নিজে 2000 থেকে কাজ শুরু করলাম, তার আগে 96 থেকে অ্যাসিস্ট করছি, তো 2000 থেকে যখন কাজ শুরু করলাম, তো উনি আমার কিছু বোধহয় কাজ দেখেছিলেন, এবং দেখে একদিন আমাকে ডেকেই উনি আমাকে কুন্ডু কুন্ডু বলে ডাকতেন, বললেন যে খুব ভালো কাজ হচ্ছে তোমার। তো ওটা আমার কাছে খুব ইন্সপিরেশন ছিল যে ওনার মতো একজন মানে স্কলার মেকআপ আর্টিস্ট আমাকে এই কথা বলছে। তারপরে বললাম, স্যার একদিন কি আমি আপনার কাজ দেখতে পারি? বললে হ্যাঁ, তোমার যখন ইচ্ছা চলে আসবে। তো আমার খুব ভালো মনে আছে, উনি মেকআপ করছিলেন, দরজা বন্ধ থাকতো ওনার, তো আমি জানলা দিয়ে ওনার কিছু মেকআপ দেখেছিলাম। তো তখন আর ডিস্টার্ব করিনি। তো উনি যখন দেখলেন যে আমি জানলা দিয়ে দেখছি, উনি বোধহয় একবার মেকআপ করতে ফট করে চোখ পড়েছিল, তো এরম করে ইশারা করলো আমাকে, উনি ঢুকতে দিয়েছিলেন, এবং ওনার একবার দুবার পাশে দাঁড়িয়ে মেকআপটা দেখার সৌভাগ্য হয়েছিল। তো আমি সত্যিকারের কৃতজ্ঞ, এবং উনি আজকে নেই, কিন্তু আমরা চাই ওনার ধারাটাকে আমাদের মধ্যে দিয়ে যাতে আমরা বয়ে নিয়ে যেতে পারি। পার্সোনাল কানেকশন বলতে কারোর সাথে আমার সেই অর্থে পার্সোনাল কোনো রিলেশন ছিল না। অনন্তবাবুর কিছু ছবি তো মানে সবাই জানে যে খুব বড় বড় মেকআপ উনি করেছেন। তার মধ্যে আমি বলবো যে আকালের সন্ধানে যখন করেন উনি সেই মেকআপ, যে ননীবাবু বলে একজন আর্টিস্ট ছিলেন, তার যে পোড়া মেকআপটা, আজকের ডেটে আমরা অনেক রকমের মেটেরিয়াল ইউজ করি, অনেক প্রস্থেটিক্স এসে গেছে, কিন্তু তখন তো আর এগুলো ছিল না। কিন্তু তখনকার মেকআপ আর্টিস্টরা, এবং সেটা আমরাও করেছি, মানে প্রস্থেটিক্স তো আমাদের কলকাতাতে বা ইন্ডিয়াতে বেশ কিছু বছর আগে এসছে, 20-25 বছর আগে। কিন্তু তার আগে যারা এই ফিল্মগুলো করে গেছেন, বা আমরাও, মানে আমারও ইন্ডাস্ট্রিতে 27 বছর চলছে, তো আমরাও কিন্তু প্রথমে প্রস্থেটিক্স পাইনি। তখন আমরা চিন্তা ভাবনা করতাম কি দিয়ে, সেই তুলো, গাম, আরও আদার্স কিছু জিনিস মতো মিশিয়ে আমাদের মেকআপগুলো করতে হতো। তো সেই সময় অনন্তবাবু যে মেকআপটা করেছিলেন আকালের সন্ধানেতে, যে ওই পোড়া মেকআপটা, ওটা ছিল অসাধারণ। এবং তাছাড়াও যে স্মিতা প্যাটেলকে যে মেকআপটা করা হয়েছিল, যে টোন মেকআপটা, এবং সেটা কিন্তু পুরোটা গ্লিসারিন বেস ছিল, মানে গ্লিসারিন মাখিয়ে তাকে রোদে দাঁড় করাতে হয়েছিল সেই সময়। এবং মৃণাল সেনের যেহেতু ফিল্ম ছিল, তো মৃণাল সেন কিন্তু সেইভাবেই মানে আর্টিস্টকে প্রিপেয়ার করেছিলেন। তো শুধু রং মাখিয়েও ছাড়াও যে আরও মেকআপ করা যায়, সেটা হচ্ছে ন্যাচারাল ওয়েতে, সূর্যের আলোকে দিয়েও। এরকম একাধিক অনেক বড় বড় মানে পরিচালকরা আছেন যারা কিন্তু সূর্যের আলোতে ট্যান করিয়ে নিয়েছেন, মানে আর্টিস্টকে কোনো রকম রং না মাখিয়ে। তো এটাও একটা মেকআপের আরেকটা বড় অঙ্গ। তো সেইভাবেই মানে এটা আমি অনন্ত দাস সম্পর্কে বললাম। আমি দেবীবাবুর অনেকগুলো মেকআপ দেখেছি, অনেক ভালো ভালো ফিল্মের মেকআপ দেখেছি। তো তার মধ্যে এছাড়া আমি ওনার সবচেয়ে যেটা মানে দাঁড়িয়ে থেকে কাজ দেখার সুযোগ পেয়েছিলাম একটা, তিনি আমাদের MT1 স্টুডিওতে তখন রামকৃষ্ণ বলে একটা সিরিয়াল করতেন, এবং যেহেতু ওটা ডেলি শো ছিল, এবং যেহেতু একটা মিথোলজিক্যাল একটা ডেলি শো, তো সেই ক্ষেত্রে অনেক রকম ক্যারেক্টার হয়। তিনি ওখানে তৈলঙ্গ স্বামী, রামকৃষ্ণ, এবং আরেকটা ক্যারেক্টার, খুব বড় ক্যারেক্টার ছিল, এরকম তিনজনকে উনি মেকআপ করেছিলেন। ওনার যে ক্রেপের কাজ, মানে আমরা কি হয় বেশিরভাগ ক্ষেত্রে এখনও দেখা যায় যে দাড়িটাকে লাগিয়ে ছেড়ে দেওয়া হলো, জাস্ট নেটের দাড়ি, ওটাকে কোনো রকম ফিনিশ করে। কিন্তু তৎকালীন সময় উনি এত বয়স হয়ে গেছিলেন, তখনও কিন্তু তিনি ওই ক্রেপ কেটে কেটে লাগিয়ে একটা একটা করে দাড়ির যে আমাদের যে হেয়ার লাইনগুলো, সেগুলোকে তৈরি করতেন, এবং সেটা দেখার খুব সৌভাগ্য হয়েছিল। এবং সত্যি চেষ্টা করছি যে ওই ধারাটাকে এখনও বয়ে নিয়ে যাওয়ার। আমি ওটাই এখনও ফলো করি, যে যে কোনো ধরনের ওরকম কাজ হলে ওই ব্যাপারটাকে বয়ে নিয়ে আসে। সিরিয়াল করি বা করি, কোনো ছোট অ্যাড করি বা বড় অ্যাড করি, ছোট বড় কিছুই ভাবা যায় না। সেক্ষেত্রে যখন মেকআপ করি, মানে মেকআপটাই করি। তো সেই ক্ষেত্রে এটাকেও আমরাও বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ওই ধারাটাকে। অ্যাকচুয়ালি এটা একটা স্টোরি, কিন্তু
সেটা হচ্ছে বম্বে থেকে মেকআপ আর্টিস্ট এসছে আমাদের এখানে। যদি খুব ভালো করে যদি দেখা হয় তাহলে কিন্তু পাতাল ঘর বলে একটা ফিল্ম হয়েছিল, যে ফিল্মেতে পাতাল ঘরেতেই কিন্তু বিপ্লব চ্যাটার্জির মেকআপের জন্য বম্বে থেকে বিক্রম স্যারকে আনা হয়েছিল, বিক্রম গাইকোয়াড়কে। এবং সেই সময় কিন্তু মানে আমাদের এখানে ওইভাবে এটা তো চালু হয়নি, যে কারণে ওরা আসতেন এবং ওরা করেছেন এবং ওদের উপর ডিপেন্ড করতে হয়েছে, ওইটাই ছিল প্রস্থেটিক হিসেবে বড়। তারপরে এখানে মনের মানুষ বা জাতিস্বরে যে ধরনের মেকআপটা ইউজ হয়েছিল, ওখানকার যে গেট আপ অসাধারণ ছিল। এবং দুটো ফিল্মই আমাদের এখানে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় মেকআপ আর্টিস্ট, এবং বিক্রম স্যার করেছিলেন অত্যন্ত, মানে ওটা আমরা সত্যি দেখেছিলাম। কিন্তু সেক্ষেত্রে বিক্রম স্যার যেটা সবচেয়ে বুদ্ধিমান মানে কাজ করেছিলেন সেটা হচ্ছে ওখানে প্রপার প্রস্থেটিক্স বলতে আমরা যেটা বুঝি যে একটা মানুষের কোনো কিছু ক্ষতি না করে তাকে প্রস্থেটিক্স ইউজ করে তার চেহারাটাকে চেঞ্জ করা, উনি সেই টেকনিকে যাননি। ভ্যারাইটি হয়তো কারণ কোথায় গরমে শ্যুট হবে বা কোথায় নদী জলে শ্যুট হবে, সত্যি তাই ছিল ছবিগুলোর মধ্যে, জল থেকে ওঠা ছিল। তো সেই কারণে উনি যেটা করেছিলেন কপালের এই পোর্শনটাকে চেঁচে আর কি বুম্বাদাকে ওটাকে ক্লিন করে নিয়ে, যেটা আজকের ডেটে আমরা বল্ড ক্যাপ করে একটা বল্ড বানিয়ে তারপর উইক পুট করি, তো উনি সেটা করেছিলেন যে কপালটাকে চেঁচে নিয়ে এবং তার মধ্যে কিন্তু উইকটা পুট করেছিলেন করে, যেটা বুড়ো গেট আপটা যেটা হয়েছে, তারপর চুল দাড়ি দিয়ে তারপর মুখের ভাঁজ আনা, ওইভাবে ওই বুদ্ধিতে করেছিলেন। এবং এর জন্য বিক্রম দাকে আমি স্যালুট জানাবো, কি এত রিয়েল হয়েছিল এবং এই বুদ্ধিটাতে প্রয়োগ করা। কারণ প্রস্থেটিক তো করলেই হলো না, কারণ জল থেকে উঠছেন বা উনি নৌকা করে যাচ্ছেন, সাঁতার কাটা, ভ্যারাইটি কিছু থাকতে পারতো। তো সেইগুলোকেও তো আমাদেরকে কি করে মানে গেট আপও আসবে, কিন্তু সেইগুলোকে দিয়েও শ্যুট করতে হবে, এইগুলো ভেবে করা। তো সেই অর্থে মানে ওই পদ্ধতিতে ইউজ হয়েছিল। কিন্তু যদি প্রপার প্রস্থেটিক্স ইউজ হয় তাহলে আমি বলবো পাতাল ঘরে বিপ্লব চ্যাটার্জির ওপর ইউজ হয়েছিল। আর আমার প্রস্থেটিক্স সম্পর্কে যেটা মানে আশা বা এইটা করার কারণটাই ছিল হচ্ছে অনেকে ঠেকে শেখে দেখে শেখে, তো আমি দুটো থেকেই শিখেছি। এবং যেটা মেন কারণ আমার ফার্স্ট আমি দেখেছিলাম হচ্ছে চাচি 420 আমাকে সত্যি কথা নাড়িয়ে দিয়েছিল। সম্ভবত ফিল্মটা ইয়ে হয়েছিল 1997-এ, মানে রিলিজ হয় বা দেখা হয়। তাতে কমল হাসানের যে ওই চাচি লুকটা দেখে তখন আমার মাথায় স্ট্রাইক করেছিল যে এটা কি করে বানায় এবং কে বানায়। আমি মানে ওই নিয়ে ভাবতে শুরু করি, জিজ্ঞাসাবাদ করা হয় বা বিভিন্নভাবে জিজ্ঞাসা করছে। তখন আমি অত নেট পেটও ঘাটতে পারতাম না বা সামর্থ্য ছিল না, স্মার্টফোনও ছিল না। জাস্ট একজন মানে প্রচণ্ড কি বলবো একজন যেটা বলে যে স্ট্রাগলার, মানে হার্ডকোর স্ট্রাগলার হিসাবে কাজ, স্ট্রাগল এখনও করি আমরা, কিন্তু সেই সময় স্ট্রাগলটা ছিল আলাদা। মানে কোনো রকমের কলেজ থেকে শিখতে যাওয়া এবং তার জন্য কোনো বেতন তো ছেড়ে দিন, আপনি আপনার কাজ শিখতে যাচ্ছেন, তো ওইভাবে আমাদের কাজ শিখতে হয়েছে। তো সেই সময় ওই মানে যেহেতু 96-এ ইন করেছি, 96 থেকে পুরো 3টে ফিল্ম বিনা বেতনে করতে হয়েছে এবং গিয়ে গিয়ে শিখতে হতো, কলেজ থেকে যেতাম। তো এরকম একটা স্ট্রাগলের মতো তো নেট ফেট দেখার কোনো সৌভাগ্য, স্মার্টফোন তো দূরের কথা। তো সেই জন্য খোঁজ খবর শুরু করি এবং ভ্যারাইটিভাবে যখন জানা যায় যে কোনো এক বিদেশি করেছিলেন, তো তখন থেকে আমার মাথাতেও আসে যে যদি আমরা এটা করতে পারি বা শিখতে পারি, কীভাবে শিখতে পারি। তো কিছু বইপত্র এনে পড়াশোনা শুরু হয়ে যায়। আমাদের যিনি মেকআপ সাপ্লাই করতেন, এই নামটা না বললেই নয়, একজন পাঞ্জাবি ভদ্রলোক, এখন প্রচণ্ড বন্ধু আমারও, প্রদীপ মাথারো বলে, উনি আমাকে খুব হেল্প করেন। ওনার থেকে তখন আমি যে প্রোডাক্টটা ইউজ করতাম, ওই প্রোডাক্ট ক্যালন কোম্পানির তখন কিছু বই পাওয়া যেত, তো ওই বই এনে পড়াশোনা শুরু। ওখান থেকে ভালো লাগতে আস্তে আস্তে নিজেরা, যেহেতু তখনও মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না, তো ওইটার সাবস্টিটিউট কি বানানো যায়, ওই জিনিসটা এফেক্টটা আসবে, ওইভাবে আমরা শুরু করি। কিন্তু কেউ সুযোগ দিচ্ছে না, মানুষকে ট্রাস্ট করাতে হবে যে এটা আমরা এখানে পারি, এরকম একটা বিগ সিচুয়েশন যায়। এবং আফটারঅল একটা টাইমে হয়তো সকলের এবং কিছু ডিরেক্টরের চোখে পড়া এবং একটা বিশেষ কাজের মাধ্যমে টাচ করতে পারে, সেটা হচ্ছে সৃজিত আমাকে ফার্স্ট সুযোগ দেন, সৃজিত মুখার্জি, তার জুলফিকার ফিল্মে। ওই ফিল্মে আমি দেব আর নুসরাতের পার্সোনাল করছিলাম। তখনও আমাকে বললো যে তুমি তো এদের করছোই মেন দুজনে, তো আমাকে যিশুর একটা লুক করে দাও, কারণ ও আমার আরেকটা কাজ দেখেছিল, সেটা হচ্ছে আরশিনগর বলে একটা ফিল্মে যিশুর ওপর। তো এই দেখো আমাকে পুরোটা অফার করে, তো আমি বললাম না, পুরোটা টাইম পাবো না। তো বললো যে তাহলে যিশুরটা অ্যাটলিস্ট একটা কিছু করে দাও। তো আমি বললাম প্রস্থেটিক্স বলে একটা সাবজেক্ট আছে জানো, বলছে হ্যাঁ। আল্লাহ, তাহলে যিশুই থাকবে কিন্তু একটু চেঞ্জ হবে, ওটাই চাইছিল। তো তখন আমি কাশীনাথ কুণ্ডু ক্যারেক্টারটা ক্রিয়েট করি এবং ওর ভালো লাগে, তো এই থেকে শুরু হলো। দেন একের পর এক ছবি, ইয়তি অভিযান, এক যে ছিল রাজা, ভিঞ্চিদা এবং গুমনামি, তারপর অপরাজিত এবং আদার্স অনেক, মহানন্দাও করেছি।
তো এরকম ভ্যারাইটি ফিল্ম থেকে পরপর বিষয়টা স্ট্যান্ড করে, এবং এখন বলতে গেলে প্রথম ডাকটা হয়তো আমার কাছেই আসে, তারপর আদার্সদের কাছে যায় না পারলে, তো এইভাবেই চলছে আর কি। এখন হয়তো মানে প্রস্থেটিক্সটা যেহেতু এসছে এবং আমাদের টেকনিশিয়ানরা করছে, বা আমি করছি, বা আমার মতো আরো অনেকে ট্রাই করছে, চেষ্টা করছে, করার চেষ্টা করছে, তো যার ফলে এখন যেটা বুঝতে পারছি যে পরপর কিন্তু কন্টেন্টের ওপর মানুষ পুরোপুরি এখন নির্ভর হয়ে গেছে, এবং প্রত্যেকে কিন্তু ভাবছে যে ঠিক আছে আমাদের একজন টেকনিশিয়ান করছে, তাহলে ওর ওপর ভরসা করি, বা ওকে, বা আমাদের মতো আরও যারা করছে, আমার মতো আরও আমার দুই একটা মানে আমাদের ইন্ডাস্ট্রির দুই একজন মেকআপ আর্টিস্ট করছে, চেষ্টাও করছে, মানে কারণ আমাদের মধ্যে কথাবার্তা হয়, তাদের কী মেটেরিয়াল ইউজ করলে কী হবে অনেকে জিজ্ঞাসা করে, আমি যতটা জানি ততটা বলে দিই, তো এইভাবেই হয়। তো আমার মনে হচ্ছে এখন প্রচুর ওয়েব সিরিজের দৌলতে এবং ভালো ভালো নিউ কামার ফিল্ম মেকার এবং মোস্ট প্রমিসিং যেসব ডিরেক্টররা মানে কাজ করছেন, তারা কিন্তু কন্টেন্ট ভাবার অনেক সুযোগ পেয়ে গেছেন, কারণ তারা যদি আজকের ডেটে মানে তারা যে চিন্তাটা করছে সেটা যদি প্রস্থেটিক্স ইউজ হয়, তারা জানেন যে কম খরচাতে, কারণ একটা বাজেটের বড় ব্যাপার আছে, আজকে মুম্বাই থেকে বা হলিউড থেকে আপনি আনলে তাদের রেখে বা করতে যে খরচাটা হয়, ইকোনমির দিকটা আমাদের ভাবতেই হয়, প্লাস তার তো রেমুনারেশন, তার সব কিছুই 5 টাইমস বেশি হয় কলকাতার থেকে। এটা হয়তো সবাই জানে বা জানে না, না জানলে তারাও জেনে যাবে এর থেকে আজকে ওই কথাটা শোনার পর। তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের বাজেট কন্ট্রোল করে যেহেতু খুব লো পুঁজির মধ্যে পুরো বিষয়টাকে করতে হয়, তো এখন সবাই এই জন্য কলকাতাকে ভরসা করছে। আর যাদের কাছে একটু বেশি বাজেট আছে তারা তখন যে ঠিক আছে আমার তো অনেকটা বাজেট আছে, তো আমি তাহলে বলিউড বা এর থেকে লোক আনি। তো এখন সেই অর্থে বলিউডের আশাটা কমে গেছে, এবং যে অন দ্য ক্যামেরাই বলে দিচ্ছি যে এটাও আমার ইচ্ছা ছিল যে আমরাই করি আমাদের বাংলা ফিল্ম, বা আমাদের প্রজেক্টে আমরা যেভাবে এফোর্ট দেবো সেটা হয়তো সবাই সেভাবে ভাববে না। তো সেই অর্থে মানে সেই কারণেই হয়তো এখন বাংলা ইন্ডাস্ট্রির প্রস্থেটিক্স আর্টিস্টদের ওপরই সবার আর কি এখন ফেদ বেড়ে গেছে, এবং খুব বলতে ভালোও লাগছে যে বাংলায় শুধু না, বম্বে ইন্ডাস্ট্রিতেও হয়তো এখান থেকে এখন আমাদের ওপরেও কিছুটা ভরসা করছে, আমাদের মতো লোকেদের ওপর, যে তারা কাজ দেখে। কারণ আমি অলমোস্ট 2টো প্রজেক্ট করে ফেলেছি, 3 নম্বর আরেকটা প্রজেক্ট আমার কাছে এসেছিলো, বাট আমার এখন যে ফিল্ম চলছে সেই 2টো ফিল্মের জন্য আমি নিতে পারিনি। আর আমার আগাগোড়াই লক্ষ্য ছিল যে বাজেটটাকে কন্ট্রোল করে দেওয়া এর মধ্যে, কারণ যে পরিমাণ খাটনি হয় সেটা সত্যি বাংলা ছবিতে আমরা সেই প্রস্থেটিক্সে অন্তত আমি চার্জ করি না বা করি না এখনো অবধি, ওই অনেস্টিটা আমি রেখেছি, এবং এটাই আমার প্রমিস মানে প্রমিস ছিল যে বাংলা ইন্ডাস্ট্রির প্রস্থেটিক্স বাজেটটাকে কন্ট্রোলে রাখা। মানে যেটুকানি বাজেট বাড়ছে, হয়তো 48% এখন প্রস্থেটিক্সের সব মেটেরিয়ালের দাম বেড়ে গেছে, তো সেই দামটাতেই বাড়বে আর কি, কিন্তু আমার রেমুনারেশন একটা নর্মাল যেটা না চললে নয় সেই পর্যায়ে এখনো অবধি আমি এখনো মানে বিলং করছি তার মধ্যে। দেখুন, আমি যেহেতু কোথার থেকে শিখিনি, নিজের চেষ্টাতে এটাকে ক্র্যাক করেছি, তো সেই ক্ষেত্রে আমি এখনো শিখছি প্রতি মুহূর্তে, করতে করতেই শেখা, এবং সব কিছু তো আর পরীক্ষা করে জেনে আমি আসিনি, আমি এই কাজ করতে করতে পরীক্ষা করে করে করছি। তবে যদি 5টা কাজ বলেন সেক্ষেত্রে গুমনামি, অপরাজিত। গুমনামিতে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে যখন গুমনামি গুমনামি হবে এবং বুম্বাদা করবেন, সৃজিত দা ঘোষণা করেন, তখন সোশ্যাল মিডিয়াতে এক একজন এক একটা কথা বলছিল, মানে 60% লোকই বলছিল যে প্রসেনজিৎকে কি মানাবে, অভিনয় নিয়ে না, লুকস নিয়ে সবাই বেশি কথা বলছিল, যে ওনার হাইট বা ওনার মুখের যে ওনার যে অ্যানাটমি তাতে মানাবে কিনা। তো ওটা আমাকে খুব চিন্তায় ফেলে দিয়েছিল, সত্যি কথা বলছি। মানে আমি যখন দেখছিলাম এবং যখন অফারটা আসে আমার কাছে, এবং সৃজিত দা এবং শ্রীকান্ত দা দুজনেই বলেছিলেন যে সোমনাথই করবে, যেহেতু আমি তার আগে একজি ছিল রাজা করেছি সৃজিত দা, তো দুজনেই আমার উপর ট্রাস্ট করেন, এবং বুম্বাদার সাথে মিট করে একটা লুক সেট করি, তাতে বুম্বাদাও কনভিন্স হন। তো সেই ক্ষেত্রে আমার কাছে সবসময় চ্যালেঞ্জিং ছিল যে, আর যেহেতু নেতাজির ছবি প্রত্যেক বাঙালির ঘরে রয়েছে, বাঙালি প্রত্যেকে কানেক্ট করতে পারে নেতাজিকে দেখতে কেমন বা তিনি কে ছিলেন, তো সেই ক্ষেত্রে ইট ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ কি বুম্বাদাকে সেই জায়গায় পৌঁছে দেওয়া। তো যতটা পেরেছি করতে পেরেছি, সেই সোর্সের মধ্যে খুব গরমে শ্যুটও হয়েছিল, এবং যেটা সোশ্যাল মিডিয়া বা আদার্স বিভিন্ন পেপার বা ইয়ের থেকে বুঝেছিলাম যে 80 থেকে
85% মানুষের পছন্দও হয়েছিল, তো সেই হিসাবে জাজ করছি যে এটা একটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল। অপরাজিততে সত্যি সেম ওয়েতে প্রথমে কেউ জিতু কামালকে যে এটা করা যেতে পারে, কারণ জিতু কামাল ফিল্ম প্রচুর কাজও করেছে, সিরিয়াল করেছে, কেউ ভাবেনি। এটা থ্যাঙ্কস টু অনিক দত্তকে। অনিকদা এবং আমি যখন লুক সেট করি তার আগে অন্য কোনো কাস্টিং ছিল, তো সেই কাস্টিং যখন হলো না তখন জিতুর একটা খুব শর্ট একটা পোর্শন এখানে কাজ করার কথা ছিল, মানে সত্যজিৎ ছোটোবেলাটা। তখন আমরা বললাম যে ঠিক আছে এর ওপর পুরো লুকটা করা হোক, পুরোটাই ডিপেন্ড করা হোক। যখন লুক সেট হলো তো এটা দাঁড়িয়ে গেল, তো এটাও ভগবানের কৃপা বলবো একটা ব্যাপার। এবং এটা আমার কাছে একটা খুব বড় প্রজেক্ট ছিল। অপরাজিত আমাকে অনেক লোক আমাকে চিনতে পেরেছে এই কারণে, মানে সোশ্যাল মিডিয়া বা ইয়েতে গুমনামি। তো এক যে ছিল রাজা ওয়াজ মাই মানে ড্রিম প্রজেক্ট। এক যে ছিল রাজা তো সত্যিকারের মানে যিশু সেনগুপ্তর অনেকগুলো ইয়ে ছিল, ক্যারেক্টার ছিল, তো সব কিছু নিয়েই আর কি, এবং অনেক আর্টিস্ট ছিল, তো সব কিছু নিয়ে তখন যে সোর্স ছিল আরও কম ছিল, তো মানে অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে সব দিক দিয়ে, যে পরিমাণ অ্যাসিস্ট্যান্ট দরকার ছিল না, তো সব কিছু নিয়েই আর কি। তো ওটাও আমার একটা খুব ড্রিম প্রজেক্ট। ওখান থেকেও লোকে আস্তে আস্তে কলকাতায় যে প্রস্থেটিক্স হচ্ছে সেটা জানতে পেরেছিল। এছাড়া মহানন্দা আছে, আগন্তুক বলে একটা ফিল্ম করেছিলাম, এগুলো প্রত্যেকটাই। শেষ পাতাতেও একটা ভালো কাজ আছে। এখন যেমন পদাতিক করছি, পদাতিকে অনেক রকমের মেকআপ, মানে যে মেকআপকে ভালোবাসে, যে গেট আপ তৈরি করতে ভালোবাসে, সেরকম অনেক রকমের গেট আপ আছে। তো প্রচুর গেট আপ এবং খুব শর্ট নোটিসে আমরা ফিল্মটা করছি, তো সেই অর্থে আর কি দেখা যাক। ফিল্ম মেকআপে যেটা হয়, ক্যামেরা হচ্ছে প্রধান এখানে, ক্যামেরার ওপর বেস করে, প্লাস ক্যারেক্টার কি চাইছে। এবার ফিল্মেরও দু রকমই হয়, একটা হচ্ছে গ্ল্যাম মেকআপ, ডি গ্ল্যাম মেকআপ, তো এগুলো সব কিছু মাথায় রেখে। এবং আজকের ডেটে ক্যামেরা এত সেন্সিটিভ, মানে এবং এত লেন্সের তার ক্ষমতা বেড়ে গেছে যে প্রতিটা মানে পোর দেখা যায় বা ইয়ে, তো সেগুলোকে অনেক কিছু ভেবে, যদি মেকআপ একটুখানিও যদি ফিল্মের ক্ষেত্রে যদি বেশি হয়ে যায় বা ক্যারেক্টারটাকে কিন্তু সেটা কিল করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে এটা অনেক কিছু ভেবে মেকআপ করতে, এবং স্ক্রিপ্ট কেমন চাইছে, আর অনেক রকমের একটা ক্যারেক্টার মেকআপ হতে পারে বা একটা নর্মাল মেকআপ হতে পারে, এরকম ধরনের হয়। আর এমনি আপনি পার্টি মেকআপ, সেটা আপনি একটু মানে নিজেকে আরও বাড়িয়ে দেখতে চাইছেন, ব্রাইট দেখতে চাইছেন, সেরকম যে যেভাবে করে। আজকের ডেটে ব্রাইডালগুলো দেখতেই পাচ্ছেন যে মানে একটা চোখে খুব ভালো লাগছে, গেলে ফাট করে দেখলে ভালো লাগবে, চকচক করছে, ঝকঝক করছে। কিন্তু কিছুদিন পরে যখন অ্যালবামে একটু বয়স হয়ে যাবে সেই গ্রুমদের, দেখবেন তখন আর 5 বছর পরে অ্যালবামটা ভালো লাগছে না দেখতে। মানে এটা আমি খুব ভালো মতো মানে এটা স্টাডি করেই বলছি। তো সেক্ষেত্রে হয় কি, পার্টি মেকআপ হ্যাঁ করো, নিজেকে গ্ল্যাম করো, কিন্তু একটা লিমিট রেখে করো। যখন ছবি তোলা হয়, কারণ ছবিটা তো একটা দলিল, ওটা থেকে যায়। আমি চোখে আজকে দেখলাম, কালকে সেটা ভুলে যাব, মানে কিন্তু যখন ছবিটা দেখবো, ছবিটা হচ্ছে আমার কিন্তু একটা অ্যাসেট হয়ে গেল। তুমি যেভাবে সাজবে, যে শাড়ি পরবে, যে লিপ করবে, সেটা নিজের চয়েসেই হয়, যেহেতু প্রোডাক্টের ওপর টোটালটা ডিপেন্ড করে। হ্যাঁ, মানে কেউ বাড়িতে যখন মেকআপ করছে, ফিল্মের মতো তো এত দামি প্রোডাক্টে করে না। ধরুন প্রোডাক্ট এ দিয়ে আপনি মেকআপ করছেন, তার থাকার ক্ষমতা 5 ঘন্টা, তো 5 ঘন্টা পর মেকআপটা কালো হয়ে যাবে। হ্যাঁ, মানে আর থাকবে না, উঠে যাবে। এমন এমন শ্যাডো আছে, আই শ্যাডো আছে কম দামে একটু, তো যারা কেনার ক্ষমতা আছে কম দামে কিনে তারা লাগাচ্ছে, তো কিছুক্ষণ পরে ওটা আস্তে আস্তে সরে যাচ্ছে। এবারে ভালো প্রোডাক্ট হলে সেটা সরবে না, সেটা থেকে যাবে। তো প্রোডাক্টের ক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে মেকআপের। এবারে পার্টি মেকআপ করো বা তুমি নিজে মেকআপ যাই করো, প্রোডাক্ট তুমি যেমন করো সেটা একটা তোমাকে সেই এফেক্টটাই দেবে আর কি। টলিউডে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতে গেলে সবার আগে আমি বলবো যে মানে জেনারেল যে পড়াশোনা, সেই একটা তো লিমিট আছে, মানে তোমার ডিগ্রি পড়াশোনা বা ইয়ে, সেটা করার পরে তুমি যে সাবজেক্ট নিয়ে মানে মেকআপ নিয়ে যেহেতু মেকআপ করতে চাইছো, তো যেখানে পারো তুমি সেরকম জায়গায় ইনস্টিটিউটে কোনো, যেখানে এখন অনেক জায়গায় তো হচ্ছে, যদি কলকাতায় না থেকে তুমি বাইরে পারলে, যদি ক্ষমতা থাকে বাইরে চলে গিয়ে কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাও, শিখে এসো, এবং শেখা থাকলে অনেক তোমার লাভ হবে। এবং তার সত্ত্বে যেটা বলবো, যে কোনো সিনিয়রের আন্ডারে থেকে, এখন অনেক গিল্ডের অনেক কিছু ব্যাপার আছে, মানে একটা ইউনিয়নের,
তো তাদের সাথে কথা বলে একটা সময় ধরে তাদেরকে বুঝিয়ে, কারণ এখন শিক্ষিত লোকেদেরই চান্স বেশি সব ব্যাপারে। তো তুমি যদি একটু জেনারেল শিক্ষিত হয়ে যাও যে এই বিষয়টা নিয়ে, মেকআপটা নিয়ে, তাহলে তোমাকে তারা কিন্তু একটা সময় ইন্ডাস্ট্রির উন্নতি করার জন্য চান্স দিতে বাধ্য। তো এইগুলো করবে। আর যদি ইন্ডাস্ট্রিতে চান্স পেয়ে গেলে তুমি ফিল্মের ক্ষেত্রে বা যে ক্ষেত্রে, কখনো মাথায় এনো না যে আমি এটা সিরিয়াল করছি বা এটা ফিল্ম করছি বা অ্যাড ফিল্ম করছি, আমি এটা করবো ওটা করবো না। তুমি যেটাতে পারবে মেকআপটাকে মাথায় রাখো, মানে এটা আমি আমার অ্যাডভাইস দিচ্ছি। মেকআপ ইজ মেকআপ, সেটা মানে ফিল্ম বা সিরিয়াল বা মিডিয়া যেটা চাইবে সেই অনুযায়ী মেকআপটা করার। ওইকে যেটা বললাম, ক্যামেরা বা স্ক্রিপ্ট যেটা চাইছে সেই অনুসারে মেকআপটা করার। আর আউটডোরে যাবো না, ইনডোরে শ্যুট করবে, এই ব্যাপারগুলো যাতে না থাকে। এবং ও বেশি কাজ করছে, আদার্স কলিগ, আমি কাজ পাচ্ছি না, বা ও বেশি ফিল্ডে থাকছে না, আমি বেশি ফিল্ডে থাকছি, আমাকে দিয়ে সিনিয়র বেশি খাটাচ্ছে। সিনিয়র তোমাকে ভরসা করছে বলেই কিন্তু তোমার উপর ছাড়ছে, এটা মাথায় রাখো। কারণ এগুলো আমরা প্রচুর ফেস করে এসেছি বলেই বলতে পারছি। মানে একটা সময় আমাদের বেলা এমন হতো যে ইন্ডাস্ট্রিতে যখন আমি শিখতে আসতাম, আমার সিনিয়ররা মানে অ্যাসিস্ট্যান্ট সিনিয়রদের নিয়ে হয়তো গল্প গুজব করছে বা তাস খেলছে, এরকম হতো। তো আমার কাছে সেটা খুব আনন্দ লাগতো যে ঠিক আছে, ওরা তাস খেলছে, তো আমি তো ফিল্ডে কাজ করছি, আমার আরও জনসংযোগ হচ্ছে, আমাকে লোকে জানতে পারছে। মানে এটা আমি আমার একদম বাস্তব উদাহরণ দিয়ে বললাম। তো সেক্ষেত্রে তুমি যত কাজ করবে, যত শিল্পীদের সাথে তোমার ইন্টারাক্ট হবে, তত কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা সুযোগ পাবে, ফোকাস করো কি অ্যাসিস্ট্যান্ট না মেকআপ আর্টিস্ট হবো এবং নিজের দায়িত্বে ছবি করবো। তো সেরকমভাবে যদি করো, অটোমেটিক তুমি একটা জায়গায় পৌঁছে যাবে। আর কি করা উচিত না বলতে যেটা বলবো, দেখো এটা ব্যক্তিগত, যদিও সব সময় নেশা ভান করে যত না কাজ করবে ততই ভালো। সিগারেট খেলেও যাতে মুখ দিয়ে কোনো রকম স্মেলটা তোমার আর্টিস্টকে ক্ষতি না করে, বা তিনি যাতে না পান। বা অনেকে আছে খাবারের সময় পেঁয়াজ খান, হ্যাঁ, মেকআপ আর্টিস্টদের কিন্তু পেঁয়াজ খাওয়াটা একদম উচিত না ভাই। ওটা খাওয়ার পর হাতটা ভালো করে ধোয়া, যাতে তুমি যার কাছে মেকআপ করছো তোমার প্রেজেন্টেশনটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আমি মেকআপ করছি, আমি আপনাকে সেই সুরক্ষা দিয়ে মেকআপটা করব, যাতে কোনো শিল্পীর অসুবিধা না হয় সেইভাবেই কাজটা করা উচিত, সেদিকে করবে। আর নেশাভানটা যত করবে, যদি তুমি ড্রিঙ্ক করো, আস্তে আস্তে নার্ভগুলো দুর্বল হয়ে পড়বে। চোখটাকে সবসময় ঠিক রাখতে হবে, কারণ আমাদের মেকআপ আর্টিস্টদের চোখের ওপরেই কিন্তু ডিপেন্ড করে কাজ করতে হয়, জাজমেন্টের উপর। যত তুমি ড্রিঙ্ক করবে বা যাই খাও, হাত কাঁপলে তুমি বেশি দিন তুলি চালাতে পারবে না। আর যতদিন তোমার চোখ এবং তুলি চালাতে পারবে, ততদিন তোমার দাম আছে ইন্ডাস্ট্রিতে। তারপর কিন্তু আর কেউ নেবে না। দিস ইজ মেন পয়েন্ট। সো যতদিন তুমি বাঁচবে, কাজ করেই বাঁচো, এটাই আমি বলবো।